এর সাথে আমরা মানিকদি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পৌঁছাই। আশেপাশের পরিবেশ এবং রাস্তাটা অনেক অসাধারণ ছিল। আর আমরা অবস্থান করছি শিমুলকান্দি বাজার। এই তিয়ারিচর বাজারের সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ৫ নম্বর ব্লগ এবং অনেকদিন পরে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের দিনে ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা বা চাচারা রয়েছেন তারা যেন ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিও শুরুতে বলতে চাই, যারা আমার ভিউয়ার্স রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আমাদের আজকের এই ভিডিওটা খুবই ব্যতিক্রমী ধরনের, কেননা আজকের এই ভিডিওতে আমাদের খেলার একটা অভিজ্ঞতা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। এবং খেলাটা আমরা খেলতে যাচ্ছি হচ্ছে মানিকদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের আত্মীয়ের সাথে খেলাটা মূলত রাখা। আর দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিওর শুরুতে আমাদের সামনে একটা গাড়ি পড়ে এবং গাড়ি দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়েছে, যাক না বলে ভালো। দেখতে দেখতে আমরা শিমুলকান্দি চলে আসি এবং শিমুলকান্দি আসার পর থেকে আমাদের রাস্তাগুলো অনেক ভাঙা ছিল, যার কারণে আমাদের ফাইটার জেটগুলো অনেকটা সমস্যায় জর্জরিত হচ্ছিল। মূলত শিমুলকান্দি থেকে শুরু করে ইমামের চর পর্যন্ত রাস্তার এই বাজে অবস্থা, যার কারণে শুধু আমাদের যুদ্ধ বিমানগুলো নয়, অন্যান্য যে যুদ্ধ বিমানগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে তাদের সবারই কিন্তু, আর বিশেষ করে এই রাস্তার আশেপাশে যারা হাঁটাহাঁটি করে তারাও কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়। সত্যি কথা বলতে কিন্তু ইমামেরচর এলাকাটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাটা যদি আরেকটু ভালো হতো তাহলে আরও সুন্দর হতো। যাই হোক, তিয়ারিচরের বাজারের আগ মুহূর্ত পর্যন্ত রাস্তার এই অবস্থা ছিল, কিন্তু তারপরে মোটামুটি আমরা ভালো রাস্তা পাই এবং স্বাচ্ছন্দ্যে যেতে পারি। আর শুরুতে যেটা বলতে চেয়েছিলাম, ম্যাচটা হচ্ছে মূলত ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের আত্মীয় স্বজনের সাথে রাখা। আর আমার সমবয়সী যারা আছে মূলত তারাই ম্যাচটা খেলতে যাচ্ছে। আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম তিয়ারিচরের বাজার। এই বাজারটা কিন্তু সবার চিনা, যেখানে বাঁশ কিনতে যায় অনেকেই, মুরব্বীরা বিশেষ করে চিনে থাকেন। আর ছোট্টবেলায় আমরা আমাদের বাবার সাথে বা দাদার সাথে গিয়েছিলাম বাঁশ আনার জন্য, হয়তো বা বাংলাদেশ টিমের জন্য, আর না হয়তো বা আমাদের কাঁচা বাথরুমের জন্য। যাই হোক, এই বাজারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলা এখন উল্লেখ করতে চাচ্ছি না। আর তেয়ারিচরের বাজার দেখতে দেখতে আমরা চলে গেলাম আরেক সীমানায়, আর সেটা হচ্ছে যে গজারিয়া ইউনিয়ন। মূলত তেয়ারিচর পর্যন্ত হচ্ছে যে আমাদের শিমুলকান্দি ইউনিয়নের সীমানা, এবং এরপর থেকে কিন্তু গজারিয়া ইউনিয়নের সীমানা শুরু। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা গজারিয়া ইউনিয়নে প্রবেশ করার সাথে সাথে কিন্তু পরিবেশটা যেমন সুন্দর ছিল, রাস্তাঘাট তেমন সুন্দর ছিল, এবং বিশেষ করে ফসলাতে কিন্তু অসাধারণ ছিল। এবং আরেকটা অসাধারণ জিনিস ছিল যে আমাদের সামনে কিন্তু হঠাৎ করে কিছু মঙ্গল গ্রহ থেকে আসা টিকটকার কিন্তু আমাদের সামনে পড়ে গিয়েছিল। তারা যেখানে দাঁড়িয়ে টিকটক করছিল তার পাশে কিন্তু আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা চলছিল, এবং ইতিমধ্যে ব্রাজিল নাকি অলরেডি ৭টা গোল হজম করছে। আচ্ছা বাদ দেন, আমি কাউকে হাত দিয়ে কথা বলতে চাই না। দেখতে দেখতে আমরা চলে আসলাম গজারিয়া ইউনিয়নের মধ্যে, এবং চমৎকার রাস্তা ছিল আসলে। যে যেটা না বলেন, পাশে ছিল অসাধারণ গাছ এবং ঘরবাড়ি, এবং রাস্তাটা একেবারে আমেজিং ছিল। আমি কিন্তু মজা করে বলছি না, সিরিয়াসলি বলছি। যদি সুন্দর একটা পরিবেশ দেখতে চান, অবশ্যই আপনারা গজারিয়া ইউনিয়ন এবং মানিকদি এই জায়গাগুলোতে চলে যাবেন, অবশ্যই সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন। আর যদি গজারিয়া এবং মানিকদির কেউ হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে এবং সুন্দর দৃশ্য দেখার পরে অবশেষে আমরা গজারিয়া ইউনিয়নের কাছাকাছি চলে আসি, এবং মাঠের কাছাকাছি আমরা চলে আসি। আমাদের বিমানগুলো কিন্তু মাঠের কাছেই ল্যান্ডিং করে, এবং আমার ছোট ভাই রানা কিন্তু সবসময়ের মতো আজকেও ভাড়া না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়েছে অবশেষে। যাই হোক, আমরা অবশেষে মানিকদির ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ করি এবং মাঠের চারদিকের আবহাওয়াটা ঘুরে ফিরে দেখি। এবং আমরা আসার বহু আগে কিন্তু অনেকে আসছে এবং এখানে খেলাধুলা করছে। আশেপাশে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং যার সাথে আমরা আসছি তিনিও কিন্তু আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করেন এবং অনেক সম্মান করেন, আমাদের জামাই। যদিও মাঠটা নিয়ে একটা ঝামেলা হতে যাচ্ছিল, কিন্তু জামাই সুন্দরভাবে এটা কভার করেন। যাই হোক, অবশেষে আমরা টস ছাড়তে যাই, এবং আমাদের দল থেকে ছিলাম আমি এবং তাদের পক্ষ থেকে ছিল একজন। এভাবে আমরা টস ছাড়ি এবং প্রথম অবস্থায় কিন্তু আমরা ব্যাট করতে সিদ্ধান্ত নিই, এবং টসে অবশ্য আমরা জিতেছিলাম। যাই হোক, টসে জেতার পরে আমরা মাঠে নামি এবং কিছুক্ষণ মাঠে প্র্যাকটিস করি। যাদের বোলিং করতে সমস্যা হচ্ছিল তারা বোলিং করছিল, এবং যারা ব্যাটিং করতে সমস্যা হচ্ছিল তারা কিন্তু ব্যাটিং করছিল, এবং ফিল্ডিং অবশ্য মিলিয়ে আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করি। এবং অনেকক্ষণ প্র্যাকটিস করার পরে কিন্তু আমাদের যে ওপেনার ব্যাটসম্যান তারা কিন্তু রেডি হয় এবং মাঠে প্রবেশ করে। প্রবেশ করার পরে অবশ্য তারা দেখতে পায় যে মাঠের অবস্থা অনেক শুকনো। তাই আমাদের পক্ষ থেকে ২ জন গিয়েছিল পানি আনার জন্য, সিয়াম এবং রাসেল। তারা অনেক কষ্ট করে দূর থেকে পানি আনছে এবং মাঠে পানিগুলা ছিটায়া দেয়, যার কারণে অনেকটা দেরি হচ্ছিল। রাসেল এবং সিয়াম এবং তাদের পক্ষ থেকে কয়েকজন মাঠে যখন পরিচর্যা নিয়ে ব্যস্ত, তখন আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত আমাদের যেই প্লেয়ারগুলা এবং আমাদের যে দর্শকগুলো আমাদের সাথে আসছে তাদেরকে দেখানোর জন্য।
বিশেষ করে আমাদের সাথে আসছে জিহাদ এবং রাফি এবং অন্যান্য আরো অনেকজন আসছে। পাশাপাশি আমরা চলে গিয়েছিলাম কিছু বিনোদন করার জন্য, ছোট্টবেলার স্মৃতিগুলো মনে করার জন্য। ওইখানে অনেক খেলাধুলার জিনিস ছিল। ওই দিক দিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং অনেকক্ষণ খেলাধুলা করি। বিশেষ করে দুর্জয় আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু অনেকক্ষণ অভিনয় করার পরে অবশেষে সে আমাদেরকে একটা অ্যাকশন দেখাইলো এবং পাশাপাশি আরেকজন ভাই তিনি তার প্রতিভা আমাদেরকে দেখাইলেন। আর এরই সাথে আমরা ধীরে, ধীরে মাঠের দিকে প্রবেশ করতে শুরু করি এবং দেখি যে মাঠের অবস্থা আস্তে, আস্তে ঠিক হচ্ছে। মোহাম্মদ সিয়াম সে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মাঠের অবস্থা ঠিক করছে। যাই হোক, তার অবদানের পরে কিন্তু আমাদের স্ট্রাইকার ব্যাটসম্যান অনেক আকাঙ্ক্ষিত মোহাম্মদ রনি ভাই এবং নন স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ রাজু ভাই এবং আম্পায়ারের দায়িত্ব পালন করে আমাদের রাসেল। এরই সাথে আমাদের খেলা শুরু হয়। ফার্স্ট বল পেস করে মোহাম্মদ রনি ভাই এবং সেকেন্ড বল সুন্দরভাবে পেস করছে আমাদের রাজু ভাই এবং প্রথম ওভারে কিন্তু মোটামুটি 12 রানের মতো আসছিল। একটা সুন্দর একটা শট দেখতে পাইছি আমরা রাজু ভাইয়ের ভেট থেকে, যেটা ছক্কা ছিল। অনেক সুন্দর একটা শট ছিল। মোটামুটি ২ জনই কিন্তু চমৎকারভাবে খেলছিল এবং প্রথম আমাদের খেলার অবস্থা অনেক ভালো ছিল এবং তারা ২ জনই কিন্তু চমৎকার শট খেলছে। চমৎকার ছক্কা দিছে বা সিঙ্গেল নিছে এবং খেলার পরিস্থিতি প্রথম অনেক ভালো ছিল। বড় ছক্কা হয়েছিল এবং বড় শট আমরা দেখতে পাইছি তাদের দোনোজনের হাত থেকেই। আর যেহেতু তারা অনেক আগে থেকে খেলে আইতেছে, তাই এদের অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আসলে কিছুক্ষণ পরে থেকে আমাদের খেলার অবস্থা পুরোপুরি বাজে অবস্থা হয়েছে। যখন থেকে নাকি আমাদের উইকেটগুলা পড়তে শুরু করে। আর কিছুক্ষণ পরে রাজু ভাই ক্যাচ আউট হয়ে যাওয়ার পরে আমি মাঠে নামি এবং আমিও তেমন একটা সুবিধা করতে পারি নাই। মাঠে অনেক ভালো ছিল, যার কারণে দেখা যাচ্ছে বল পড়ে যাওয়ার পরে বলটাকে আর তেমনভাবে বোঝা যাচ্ছিল না বা ক্যাচ করা যাচ্ছিল না। এবং কিছুক্ষণ পরে রনি ভাইও দুর্ভাগ্যজনক আউট হয়ে যায়। তারপরে দুর্জয়কে নামানো হয়। দুর্জয় তেমন একটা সুবিধা করতে পারে নাই। সেও কিন্তু মাঠের পরিস্থিতি তেমন বুঝতে পারে নাই বা কাজে লাগাতে পারে না সুযোগগুলা। যার কারণে কিছুক্ষণ পরে দুর্জয়কেও চলে যেতে হয় এবং সেও বোল্ড আউট হয়। মোটামুটি অনেকেই বোল্ড আউট হয়েছিল ঐদিন। এবং দুর্জয় চলে যাওয়ার পরে আমাদের মাঠে চলে আসে সাকিব। সাকিব মোটামুটি ভালো ব্যাটিং করছিল ঐদিন। সে চমৎকার একটা ছক্কা দিয়েছিল এবং অনেকগুলা সিঙ্গেল নিয়েছিল আমার সাথে। এবং কিছুক্ষণ পরে কিন্তু আমি একটা বাজে একটা আউট হই, যেটা আসলে বিশ্লেষণের বাইরে ছিল। মোটামুটি অনেকটা এক্সপেকটেশন ছিল কিন্তু তেমন একটা কাজে লাগাতে পারি নাই সুযোগগুলা। আর আমি বাজে একটা আউট হওয়ার পরে কিন্তু মাঠে আমার বদলে জুবাইর আসে এবং জুবাইর মোটামুটি ভালো খেলছিল। ১ম এসে একটা ছক্কা হাঁকায় এবং কিছু সিঙ্গেলও নেয়। তারপরে কিন্তু সাকিবও বোল্ড আউট হয়ে যায়। যেটা খুবই আশার বাইরে ছিল যে এরকম একটা বোল্ড আউট হয়েছে সাকিবের। এবং জুবাইদও খুব তাড়াতাড়ি একটা মানে ভুল বোঝাবুঝির কারণে একটা সিঙ্গেল নিতে গিয়ে আউট হইছে, রানে আউট হইছে এবং তারপরে মাঠে আসে সিয়াম। তবে একটা বিষয় কি, আমাদের প্লেয়াররা যখন একের পর এক আসছিল, যাচ্ছিল এবং আউট হচ্ছিল, কেউ সুযোগ কাজে লাগাতে পারছিল না, তখন অনেকটা হতাশার মধ্যে আমরা সবাই ছিলাম। এবং দীর্ঘ একটা সময় হতাশার সময় পার করার পরে মাঠে আসে রাসেল এবং স্বাধীন। ঐদিন তারা ২ জন চমৎকার একটা পার্টনারশিপ করছে এবং চমৎকার শট তারা দিছে। যার কারণে দেখা গেছে আমরা কিছুটা রান করতে পারছিলাম। একটা বিষয় না বললেনই যে একটা খেলায় দেখা গেছে সবসময় আপনি ভালো করতে পারবেন না। একদিন আপনার ভালো হবে, একদিন অন্যজনের ভালো হবে। সো ঐদিন রাসেল এবং স্বাধীন তারা ২ জন চমৎকার খেলছে। আর তাদের চমৎকার শটের উপর ভর করে আমরা মোটামুটি ১০০ রান পার করতে পারি এবং ১১২ রানের টার্গেট আমরা ছুড়ে দেই তাদেরকে। এবং টার্গেট দেওয়ার পরে তারাও মাঠে আসে এবং আমরাও মাঠে নামি এবং তার সাথে দেখা যাচ্ছে আমাদের ১ম বলার হিসেবে মাঠে আসে স্বাধীন। চমৎকার একটা ওভার মারছে এবং ৯ রান দিছিল ১ম ওভারে সম্ভবত। তবে একটা হতাশার বিষয় হচ্ছে যে ঐদিন আমার ওভারটাও খারাপ গেছিল, কিন্তু মোটামুটি ফিল্ডিং সবাই ভালো করছি। আমার একটা ওভার ছিল এবং এই ওভারটা অনেক খারাপ ছিল, যার কারণে দেখা যাচ্ছে ১ ওভারে ১৮ রান চলে গেছে। যেটা খেলার জন্য খুবই মাইনাস একটা পয়েন্ট ছিল এবং সবাই অনেক হতাশার মধ্যে যাচ্ছিল। এবং অনেকটা ক্ষতিপূরণের পর আমাদের বলার হিসেবে আসে রাসেল এবং রাসেল ছাড়াও দেখা যাচ্ছে বাপ্পি চমৎকার ওভার করছে তারা ২ জন। তাদের উপর ভর করে কিন্তু আমরা বোলিংয়ে যে অনেক সেভ পেয়েছি এটা না বললেই নয়। রাসেল ওই খেলার মধ্যে ৪ টা উইকেট নিছিল, যেটা আমাদের খেলার জন্য অনেকটা প্লাস পয়েন্ট ছিল এবং বাপ্পিও কিন্তু চমৎকার বল মারছে। দেখা গেছে অনেকগুলা বল তাদেরকে খাওয়াইছে এবং ১-২ টা উইকেটও তিনি নিতে সক্ষম হইছে। আর আমাদের মূল লক্ষ্যই ছিল যে খেলাটা যেভাবে হোক জিততে হবে। যদিও খেলার মধ্যে কোন রকম বাজির ব্যবস্থা ছিল না। আর আমরা বাজি দিয়ে খেলিও না।
যেহেতু একটা জুয়া বলে গণ্য, এইজন্য আমরা জুয়া ছাড়াই খেলার চেষ্টা করছি এবং অনেকটা মনোযোগ দিয়ে খেলছি। আর এইভাবে কিন্তু অবশেষে দেখা গেছে যে আমরা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারছি এবং খেলাটা জিততে সক্ষম হইছি। যাই হোক, আশা করি সকলের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।